উত্তাপ ছড়াচ্ছে নির্বাচন বিভিন্ন দেশে এই সময়টাতে, এবং বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে নির্বাচন চলছে। দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গ্রহণ হয়ে গেল গতকাল লোকসভা নির্বাচনের, এবং আসছে যুক্তরাষ্ট্রের নির্বাচন, যার দিকে পুরো পৃথিবী তাকিয়ে থাকে। আমরা শুরু করি যদি ভারতের নির্বাচন নিয়ে। কেমন হচ্ছে এবারে নির্বাচন, কোন দিকে যাচ্ছে নির্বাচনের পরিস্থিতি, আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস যুক্ত হচ্ছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। আমরা জানি যে ভারতে নির্বাচন চলছে এবং গতকাল দ্বিতীয় ধাপের নির্বাচন হলো। বেশ কিছু অনিয়মের অভিযোগ দুই দলের বিরুদ্ধে করেছে, এবং আজকে সকালে আমরা যখন গণমাধ্যমের সংবাদপত্রের খবর দেখছিলাম, সেখানে দেখছিলাম যে দ্বিতীয় ধাপের নির্বাচনেও বিজেপি খুব একটা আশাবাদী হতে পারছে না। এই যে বিজেপি আশাবাদী হতে পারছে না, তার কারণ কি? কারণ আমরা তো দেখছি যে বিরোধী দল বলতে যা বোঝায় সেই অর্থে বিরোধী দল তেমন একটা কার্যকর নেই, কংগ্রেস তেমন একটা মাঠে নেই আসলে বলতে গেলে। তাহলে বিজেপির কোথায় সংকট? ধন্যবাদ আপনাকে। ভারতের নির্বাচন এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে এই বছর রয়েছে, সুতরাং গণতন্ত্র এবং নির্বাচন ভিত্তিক রাজনীতির জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বছর। ভারতের নির্বাচন আমরা জানি যে অনেকগুলো ধাপে হয়, এবং যেহেতু এখানে আমরা দেখছি যে এটা একটা ফেডারেল জাতীয় নির্বাচন, এখানে শুধুমাত্র যে জাতীয় নির্বাচন বা বড় যে দলগুলো রয়েছে সেগুলোর যেই কেমিস্ট্রি বা আমরা যে জায়গাটা জানি, সেটা ছাড়াও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আঞ্চলিক দলগুলো সবসময় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেরকম আমরা যেখানে দিল্লির আম আদমি পার্টির কথা জানি, বা পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসের কথা জানি, বা দক্ষিণ ভারতে অনেকগুলো দল কিন্তু রয়েছে। এবং আমরা এবার দেখেছিলাম নির্বাচনের প্রায় বছর খানেক আগেই যে বিরোধী দলগুলো মিলে কিন্তু তারা একটা জোটও গঠন করেছিল, যেটা তারা ইন্ডিয়া নামে। আইএনডিআই বলছে আর কি, ইন্ডিয়া নামে সেই জোটটার কথা বলছে। সুতরাং অনেকে মনে করছিলেন যে বিগত সময়ের চাইতে এই বছরের ভোটে ভারতীয় জনতা পার্টিকে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় নিয়ে আসতে পারবে। আপনি হয়তো বলছেন যে কংগ্রেস ওরকম করে মাঠে নেই, কিন্তু কংগ্রেস কিন্তু বিগত এক বছরে বেশ কিছু র্যালি, পদযাত্রা, বিভিন্ন ধরনের কার্যক্রম করে তারা কিন্তু মানুষের এক ধরনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। একই সাথে আমরা জানি যে বেশ দুটো টার্ম কিন্তু হয়েছে, এবং আরো একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি চেষ্টা করছে এই রাষ্ট্র ক্ষমতায় আসার। যদিও বেশ কিছু পোলে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপিও কিন্তু বেশ খানিকটা এগিয়ে রয়েছে। বা মানে জনগণের যেই কি বলা হয় যে প্রতিফলন বা তাদের যে ধরনের পারসেপশন থাকে, আমরা দেখি সেই জায়গা থেকে। তো এখনো পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে অনেকেই যেটা মনে করছেন যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়তো বা বিজেপির পক্ষে নাও আসতে পারে, এবং এখানে এক ধরনের জোটবদ্ধতার প্রয়োজন হতে পারে ফেডারেলীয় গভর্নমেন্ট স্টাবলিশ করার ক্ষেত্রে। এবং অনেকেই মনে করছেন এখনো পর্যন্ত, বা যে ভারতের যে মিডিয়াগুলো দেখছি সেখান থেকে হয়তো বা বিজেপির আরেকবার আসার সম্ভাবনা বেশি। সেখানে উন্নয়ন, এই জায়গাটা, বা ভারতের যে অর্থনৈতিক এক ধরনের উন্নতি বিগত বছরগুলোতে হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, সেটার অবদান অনেকখানি গুরুত্বপূর্ণ এইখানটাতে। একই সাথে বিরোধীদের যে ধরনের অভিযোগ রয়েছে বিজেপির প্রতি, সেখানে ইনটলারেন্সের বিষয় রয়েছে, সেখানে কিছুটা কি বলা হয় যে এক ধরনের বিভাজনের রাজনীতির যে অভিযোগ বিরোধীরা অনেক সময় করে থাকেন, সেটা হয়তো বা বিজেপির ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যে ধরনের অ্যানালিসিস দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে এক ধরনের কন্টিনিউয়েশনের প্রতি যাওয়ার সম্ভাবনা অ্যাটলিস্ট ফেডারেল ইলেকশনে বা লোকসভায় হয়তো বা দেখার সম্ভাবনা। এক্ষেত্রে ভারতের নির্বাচনের ফলাফল যদি একটু বিশ্লেষণ করেন, যে পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে এবারকার নির্বাচনের ফলাফল নির্ধারণে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাবে ভোটারদের কাছে? বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় যে অভ্যন্তরীণ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটা জায়গা হচ্ছে যেটা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটা বিরোধীরা করতে সক্ষম হয়েছে, যে বিজেপি এক ধরনের বিভাজনের রাজনীতি, যেটা ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি করার ক্ষেত্রে ভূমিকা রাখে কিনা, এই জায়গাটাকে বিজেপিকে কিছুটা কিন্তু গুরুত্বের সাথে দেখতে হয়েছে বিগত এক বছরে। এবং এটা তাকেও কিছুটা প্রতিষ্ঠা করতে হয়েছে যে না, বিজেপির সকলের, শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর না এই জায়গাটা। আবার কিছু জায়গায় বিষয়টা এরকম হয়েছে যে এই স্লোগানটাও কি, যে যেটাকে বলা হয় যে বিজেপি এক ধরনের যে হিন্দুত্ববাদী রাজনীতি
রাজনীতির প্রসারণ ঘটিয়ে থাকে, সেটা তাকে আরো বেশি পপুলার করছে। তো এই বিতর্কটা একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে, যেটা বিজেপি চেষ্টা করেছে যে সেটা শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর দল নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোভিড এর পরে অর্থনীতির জায়গায় একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, এবং যে ধরনের ভারতের অর্থনীতিতে যে ধরনের ঋণাত্মক প্রভাবের কথা চিন্তা করা হয়েছিল, সেটা অনেকখানি কিন্তু তুলে আনা এবং সেখান থেকে এক ধরনের উত্তরণ ঘটেছে। সেই জায়গাটা কন্টিনিউয়েশনটা গুরুত্বপূর্ণ। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রিজনাল কানেক্টিভিটি, এই জায়গাগুলোতে ভারতের এক ধরনের গুরুত্বপূর্ণ প্রসারণ হয়েছে বিগত 3 বছরে। কিন্তু যেটা আবার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বেশ কয়েকটা জায়গায় কিন্তু আমরা একটু দেখেছি যে এটা শুধুমাত্র বিজেপি না, আমি অন্যান্য দলের কথাও বলতে পারি যে করাপশনের জায়গাটা গুরুত্বপূর্ণ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেশ খানিকটা বিরোধী রাজনীতির উপরে কিছুটা কি বলা হয় করাপশন বা অন্যান্য বিষয়ের অভিযোগ যেটা এসছে, সেটা আবার এই দুই ধরনের রাজনৈতিক ব্লকেও কিন্তু একটা বিভাজন তৈরি করেছে। তো মূল জায়গাটা হচ্ছে যে মেজরিটারিয়ান বা আমরা বলি যে সংখ্যাগরিষ্ঠ রাজনীতি, সেখান থেকে বেরিয়ে এসে কে আসলে সমগ্র ভারতের রিপ্রেজেন্টেশন করতে পারবে, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু এবারের ভোটে আমার ধারণা ভারতের জনগণ তার ভোট দিয়ে থাকবে। যেহেতু আরো কতগুলো রাউন্ড রয়েছে এবং তারপরে ফলাফল সম্পর্কে কিছুটা হলেও একটা একটা আভাস হয়তো বা আরেকটু পরিষ্কার হবে আমাদের কাছে। নির্বাচন পর্যবেক্ষণ করে কি মনে হচ্ছে কার দিকে পাল্লা ভারী করবেন? এখনো আসলে এটা বলা খুবই মুশকিল। ভারতের নির্বাচনে আপনি যেহেতু জানেন যে অনেকগুলো অনেকগুলো ধাপ রয়েছে এবং আরো বেশ কতগুলো রাউন্ড রয়েছে। যেটা যেটা বলাই বাহুল্য, যেহেতু আমরা জানি যে আঞ্চলিক রাজনীতির ধরন ভারতের রাজনীতিতে বা নির্বাচনে একটা বড় ভূমিকা রাখে, যেখানে আমরা দক্ষিণে কিছুটা যারা কেন্দ্রীয়ভাবে বিরোধী পজিশনে রয়েছে তাদের অবস্থান আমরা দেখি, সেখানে বিজেপির অবস্থান কিছুটা সাধারণত ঐতিহাসিকভাবেই কম হয়ে থাকে। পশ্চিম বাংলা বা আমরা যদি ভারতের পূর্ব দিক চিন্তা করি, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানেও আমরা দেখি যে ঠিক আছে আসামে একটা বড় পরিবর্তন হয়েছে, কিন্তু পশ্চিম বাংলা, আসাম, অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে বিহার, ছত্তিশগড়, বিহারের রাজনীতিতে একটা বড় ধরনের কি বলা হয় যে পরিবর্তন রয়েছে, যেটা বহু আগে থেকে নীতিশ যাদব বা লালু প্রসাদ যাদব তাদের এই জায়গাটা ভেঙে বা এক ধরনের অ্যান্টি বিজেপি কি বলা হয় যে আবহ রয়েছে। কিন্তু এটা এখনই বলা মুশকিল সত্যিকার অর্থে যে বিজেপি বা অন্য কেউ বা জোটবদ্ধ বা এককভাবে আরো আরো ইলেকশন গুলো যাওয়া প্রয়োজন, এবং তারপরে অ্যানালিসিস হয়তো বা যারা ভারতে এই বিষয়গুলো নিয়ে আরো আরো নিয়মিত দেখেন, তাদের অ্যানালিসিস গুলো এবং সেই পর্যবেক্ষণ গুলো হয়তো বা আমাদের বুঝতে সহায়তা করবে যে রেজাল্টটা কি হবে। এবারে যদি যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের প্রসঙ্গে আসি, আমরা জানি যে মূলত 4টা বিষয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করবে। একটি হচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট, একটা হচ্ছে অভিবাসন, একটা হচ্ছে গর্ভপাত ইস্যু এবং আরেকটা হচ্ছে অর্থনীতি। এই 4টা ফ্যাক্টরকে যদি কি ফ্যাক্টর ধরে আলোচনায় আসি, শুরুতেই ইলেকটোরাল ভোট কিভাবে নির্বাচনকে প্রভাবিত করবে বলে মনে করেন? গত বছর যখন ডেমোক্রেট পার্টি ক্যান্ডিডেট প্রেসিডেন্ট জো বাইডেন ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারান, তখন একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এখানটাতে, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যেই টোটাল যে প্রভিন্স গুলো রয়েছে এবং সেখানে যেই অঙ্গরাজ্যগুলোকে চিন্তা করা হয় যে তারা কখনো ডেমোক্রেট বা রিপাবলিকানদেরকে ভোট দিতে পারে, অর্থাৎ তাদের সুইং স্টেট বলা হচ্ছে ওই কনটেক্সটে, তাদের একটা বড় অংশের ভোট আসলে ডেমোক্রেট ক্যান্ডিডেট সেই সময় তার অর্থ বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছে। এবারও এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এবং এই কিছুদিন আগেও 5টি সুইং স্টেটের যেই পোল, যেখানে দেখা যাচ্ছে যে কিছুটা জো বাইডেন 15% ভোটে এগিয়ে রয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই সম্ভাবনা উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং একই সাথে ইলেকট্রাল কলেজের সাথে আপনি যে বাকি 3টে জায়গার কথাও বললেন, যেগুলো একেবারে অভ্যন্তরীণ বিষয়, সুতরাং আমেরিকার নির্বাচনে এখানে দুটি ধারণাই রয়েছে যে অভ্যন্তরীণ বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, নাকি আন্তর্জাতিক রাজনীতিতে আসলে আমেরিকার ভূমিকা বিগত 4 বছরে কি ছিল সেটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিঃসন্দেহে অ্যাবর্শন বা গর্ভপাতের ইস্যুটা সবসময় বিগত প্রায় 2টি
টার্মে আমরা দেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে অন্যান্য হেলথ ইস্যুদের চাইতে, এবং এখানে দেখা যাচ্ছে যে বাইডেন বা ডেমোক্রেট গভর্নমেন্ট যে ধরনের সংস্কার করেছে সেটাকে পুঁজি করে রিপাবলিকানরা যেহেতু ঐতিহাসিকভাবে এই গণপার বিরোধী একটি অবস্থান নিয়ে থাকে, এবং রিপাবলিকানরা যে স্টেটে রয়েছে সেখানকার পার্লামেন্ট গুলোতে কিন্তু এর বিরুদ্ধে বেশ কতগুলো অবস্থান নেওয়া হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে তরুণ সমাজের কাছে একটা বড় এজেন্ডা হবে সামনের ইলেকশনে, যে এই জায়গাটাকে ডেমোক্রেটরা কিভাবে ভবিষ্যতে দেখছে এবং রিপাবলিকানরা এর বিরোধী যে অবস্থান নিচ্ছে, সুতরাং রিপাবলিকানরা ভবিষ্যতে ক্ষমতায় আসবে। এই জায়গাগুলো ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু হচ্ছে যে দুইজন যারা ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট এবং ফর্মার প্রেসিডেন্ট, তাদের যে শারীরিক এবং মানসিক স্থিতি। আমরা জানি যে জো বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার বিরুদ্ধে এক ধরনের শুনানি হয়েছে এক সময় কংগ্রেসে, যেখানে এই অভিযোগ রয়েছে যে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং গোপনীয় ডকুমেন্ট কোথায় রেখেছেন সেটা ভুলে গিয়েছেন, বা সেটাকে একটু মিসহ্যান্ডলিং হয়েছে। এটা বয়স, তার মানসিক স্থিতি, এই সবকিছু নিয়েই। তো ভবিষ্যতেও যদিও আমরা দেখেছি যে একমাত্র এবং সবচেয়ে জনপ্রিয় ক্যান্ডিডেট হিসেবে তিনি পুনরায় নির্বাচনে দাঁড়ানোর অনুমতি পেয়েছেন প্রাইমারি গুলো থেকে, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস বিবেচনা করবে আমেরিকার জনগণ, যে যে দুজনেরই বয়স বেশ উপরের দিকে, তাদের মানসিক এবং শারীরিক স্থিতি আমেরিকার মতো একটি দেশকে আরো 4 বছর চালিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিনা, সেটাও কিন্তু আমেরিকা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ এবং বিষয় নির্বাচনী প্রচারণায়ও আমরা দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু জো বাইডেনের যে শারীরিক সক্ষমতা, তার যে মানসিক স্থিতি, এই বিষয়গুলোকে পুঁজি করে বক্তব্য দিচ্ছিলেন বিভিন্ন সময়ে, এবং তিনি বলছিলেন যে তার বয়স হয়ে গেছে, এখন তার বিশ্রামে যাওয়া উচিত, এবং দেশ শাসনের মতো পরিস্থিতিতে জো বাইডেন নেই। সেই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে যে এবার আসলে আমরা সাধারণত দেখে থাকি যে পরপর দুইবার প্রেসিডেন্ট একজন হয়ে থাকেন যুক্তরাষ্ট্রে, কিন্তু এবার যদি এই দুটো বিষয়কে আমরা ধর্তব্যের মধ্যে নেই, যে একটি হচ্ছে জো বাইডেনের শারীরিক এবং মানসিক স্থিতি, আরেকটি হচ্ছে তার আমলে যত বেশি যুদ্ধ হলো সারা বিশ্বে, বিশেষ করে গাজা এবং ইউক্রেন যুদ্ধের কথা যদি বলা হয়, এই বিষয়টি কি নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তার করবে বলে মনে করেন? বেশ কিছুটা যদিও যে পলিটিক্যাল অ্যানালিসিস দেখা যায় যে অভ্যন্তরীণ বিষয়গুলো আমেরিকার বেশিরভাগ রাষ্ট্রে, এবং বিশেষ করে যদি আমরা দেখি যে একটু মেট্রোপলিসের বাইরে এসে, অর্থাৎ যেটাকে আমরা সেমি আরবান বা রুরাল এরিয়ার ভোটারদের কথা বলি, সেখানে আসলে অভ্যন্তরীণ বিষয়গুলোই সবচেয়ে বেশি গুরুত্বের সাথে এখানে দেখা হয়। তারপরেও আন্তর্জাতিক বিষয়ে যেটা আপনি বলেছেন, যে নিঃসন্দেহে অ্যাটলিস্ট যারা কনসিয়াস, এডুকেটেড, আরবান লিভিং ভোটার্স রয়েছে, তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখবে। বিশেষ করে আমরা 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 দেখেছি যে যখন রাশিয়া ইউক্রেন ওয়ারের ক্ষেত্রে ইউক্রেনকে সাপোর্টের কনটেক্সটে কিন্তু বাইডেনের জনপ্রিয়তা একসময় বেশ খানিকটা বেড়েছে, কিন্তু বর্তমান সময়ে এসে, বা এই যে গত অক্টোবর 7 থেকে যেই ইসরায়েলি ইনভেশন হয়েছে গাজা শহরে, সেখানে সাধারণ মানুষদের উপরে যে ধরনের অত্যাচার চলেছে, সেই জায়গা থেকে কিন্তু বারবার সমালোচনার সম্মুখীন হয়েছে, যে কারণে আমরা প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন সময় ইসরায়েলের বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু স্টেটমেন্ট দিতে দেখেছি, বা শেষ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলে অ্যাবস্টেন থেকে সিজফায়ারকে করতে হয়েছে। আবার পরবর্তীতে এই ইরান ইস্যুস নিয়েও কিন্তু বাইডেনকে আমরা দেখেছি বলতে যে কাউন্টার অফেন্সিভে আমেরিকা কখনো ফেলে থাকবে না। সুতরাং এই পুরো মধ্যপ্রাচ্যের যে সংকট, সেই সংকটে আমেরিকার ভূমিকা পুরোপুরি মাত্রায় না হলেও বেশ গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট অফ ভোটার্সকে কিন্তু কিছুটা হলেও চিন্তায় করবে যে ভবিষ্যতে ডোনাল্ড ট্রাম্প আসবেন নাকি বাইডেন আসবেন, এবং এই জায়গাটায় আমেরিকার ভূমিকা কি হবে। অর্থনীতির প্রসঙ্গে যদি আসি, যে করোনার পরবর্তী সারা বিশ্বের অর্থনীতিতেই আমরা ধস দেখেছি, এবং অর্থনীতি অনেকখানি পিছিয়ে গেছে সারা বিশ্বেই, এবং সেই অবস্থা থেকে কিন্তু যুক্তরাষ্ট্র তার ব্যতিক্রম নয়। এবং যুক্তরাষ্ট্রে আমরা সম্প্রতি জেনেছি যে তাদের যে বার্ষিক ঋণ, স্মরণকালের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত হিসেবে এখন তাদের অর্থনীতি আছে। এই যে করোনার সময়কার যে প্রশাসনের যে কাজকর্ম এবং অর্থনীতিকে যেভাবে চালিয়ে নিয়ে গেছে এই প্রশাসন, সেই জায়গা থেকে জনগণের আস্থার ঘাটতি হওয়ার আশঙ্কা আছে কিনা, এবং সেইখান থেকে এবার নির্বাচনের ফলাফলে পাশার দান চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ। একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, যে যে হ্যাঁ, মূল্যস্ফীতি একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে সেই সময়টাতে, এবং বর্তমানে মিডল ইস্টের ক্রাইসিস যেটা কোন দিকে যায় তার উপরে ভিত্তি করে এনার্জি রিসোর্সেস
এবং তার যোগান আমেরিকার জন্য কি করে হবে সেটা একটা গুরুত্বপূর্ণ টেনশনের বিষয় আমেরিকার জন্য থাকবে। কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে গত 4 বছরে কিন্তু আমেরিকার অর্থনীতির যে কয়েকটা জায়গায় গুরুত্বপূর্ণ মানে কি বলা হয় যে এক ধরনের স্টেবিলিটি বা স্থিতিশীলতা ছিল, তার মধ্যে একটা হচ্ছে যে বেকারত্বের হার, যেখানে বেশ কিছুটা উন্নতি তাদের দেখা গিয়েছে। এবং এটা শিক্ষিত বা যারা সেমি স্কিল ওয়ার্কের কথাও চিন্তা করা হয়, এই জায়গাটাতে কিন্তু কাজের যোগান আমেরিকার অভ্যন্তরীণ বাজার ব্যবস্থা দিতে পেরেছে, এবং যেটা যুব সমাজের মধ্যে এক ধরনের স্বস্তি আনতে সক্ষম হয়েছে। শেয়ার বাজারের কথা অনেকেই বলেছে যে যেটাতে ওরকম সিগনিফিকেন্ট ডাউনফল কখনো হয়নি, যেটা এক ধরনের অর্থনৈতিক বাজারকে বা ফিনান্সিয়াল মার্কেটকে অস্থিতিশীল করে তুলবে। তো একটা ব্যালেন্স সিচুয়েশনে কিন্তু গিয়েছে, এবং যেটা ডেমোক্রেটরা চেষ্টা করে যেটার একটু ভিন্নভাবে দেখা যেতে পারে, যেটা ঠিক আছে একটা যুদ্ধ চলছে, তো ডিফেন্স ইন্ডাস্ট্রিও কিন্তু বড় ধরনের একটা বাজার ব্যবস্থাকে নিয়ামক হিসেবে কাজ করেছে। সবকিছু মিলিয়ে অর্থনৈতিক জায়গাটা হয়তো বা বাইডেন গভর্নমেন্টের জন্য বা ডেমোক্রেটদের জন্য একটা পজিটিভ পজিটিভ অ্যাসপেক্ট হতে পারে, যদি না আমরা দেখি যে এই মধ্যপ্রাচ্যের সংকটটা আরো বিস্তারিত ভাবে বা একটু বড় আকারে সামনে আসছে, এবং সেটা বাণিজ্য রুট যেটা চিন্তা করা হয়, সি লাইন্স অফ কমিউনিকেশন অফ ওয়েলের যে জায়গাটা, সেটাকে ব্যাহত করছে, এবং তার ফলে বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধরনের প্রভাব পড়ছে। সেটা যদি অদূর ভবিষ্যতে ঠেকানো সম্ভব হয়, তাহলে আমেরিকার আভ্যন্তরীণ অর্থনীতির যে পরিবর্তন, সেটা হয়তো বা কিছুটা বাইডেন গভর্নমেন্টের জন্য পজিটিভ হতে পারে। আর এবারে যদি আমরা আসি অভিবাসন ইস্যুতে, যেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ সরাসরি যুক্তরাষ্ট্রের নির্বাচনের সাথে সম্পর্কিত, যে আমরা জানি যে ডেমোক্রেটরা অভিবাসীদের খানিকটা পক্ষে থাকেন, এবং রিপাবলিকানরা অনেক বেশি অভিবাসন বিরোধী নীতি তাদের। সেই জায়গা থেকে এবারকার পরিস্থিতিটা কেমন? এবং বাইডেন প্রশাসনকেও আমরা দেখেছি কোনো কোনো ক্ষেত্রে অভিবাসন নীতির ক্ষেত্রে তাদেরকেও কঠোর হতে হয়েছে তাদের অভ্যন্তরীণ বিভিন্ন নিয়ামকগুলোর কারণে। আপনার বিশ্লেষণ কি বলে যে এবারকার নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী পরিস্থিতিতে এই অভিবাসন নীতি কতখানি প্রভাব ফেলবে? নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, এবং আপনি যেটা বললেন এটা অনেকখানি একটা প্রতিষ্ঠিত যে জায়গা, সেটা হচ্ছে যে ডেমোক্রেটরা যেহেতু প্রো ইমিগ্রেন্ট হন রিলেটিভলি রিপাবলিকানদের চাইতে, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি ছিলেন, সেই সময় আমরা দেখেছি যে বিশেষ করে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে আগত অবৈধ অভিবাসীদের প্রতি এক ধরনের যেই আইনি ব্যবস্থা বা যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা নিঃসন্দেহে অনেক কঠোর ছিল এর পূর্বে যে কোনো জায়গা থেকে। সেখান থেকে আমরা বেশ কতগুলো জায়গা থেকে যেটা উন্নতি দেখেছি পরবর্তীতে যখন জো বাইডেন বা ডেমোক্রেটের ক্ষমতা এসছে, অ্যাটলিস্ট মেক্সিকোতে ওয়াল তৈরি করা, এই ন্যারেটিভ আমরা আর বহু বছর শুনি নাই, যেটা অনেকটাই একটা সারপ্রাইজিং গিয়েছিল এর আগের 4 বছরের ক্ষেত্রে। কিন্তু কিছু সংখ্যা কিন্তু বলে, যেরকম যে পরিমাণ অবৈধ অভিবাসী গত 4 বছরেও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন, সেই সংখ্যাটাও কিন্তু একেবারে কম না, এবং এটা নিয়ে আমরা দেশে বিদেশে বিভিন্ন রেকর্ড কিন্তু দেখেছি। সুতরাং একটা জায়গা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে যে অবৈধ অভিবাসী আমেরিকা নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু যারা আবার এই সাউথ আমেরিকান যারা ইমিগ্রেন্ট রয়েছেন, যারা ভোট দিতে পারবেন, তাদের যে মানসিকতা বা তারা কাকে ভোট দিবেন, সেটাকেও কিন্তু মাথায় রাখতে হচ্ছে এই দুই দলকে, বিশেষ করে ডেমোক্রেটদেরকে, যেহেতু ডেমোক্রেটদের উপরে এই এক্সপেকটেশনটা বেশি, অনেক বেশি। সেই জায়গা থেকে তাদের উপরেই চাপটাও বেশি। আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস যুক্ত হয়েছিলেন। তিনি আমাদের সাথে মূলত ভারত এবং যুক্তরাষ্ট্রের আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনের নানা ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করলেন।